বললাম এই ছোট বড় মিষ্টি আমাদের যে জল আর তেল, পাট শাকের ঝোল, যে মাংস গেছি একটু এখানে কাল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি। তো দেখো, সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আগে কিন্তু পাট শাক ছাড়াতে বসেছি। কালকে যখন আসছিলাম ওই কলেজটা দেখে, তখন 5 টাকা দিয়ে একটা পাট শাক এনেছি। ভেবেছিলাম পুরোটাই করবো আর কি। তো দেখতে থাকো, তো পুরো করছি না অর্ধেক করছি না কি করছি। আর যখন এখানে পাট শাক ছাড়াচ্ছি তখন সামনে বাড়ি বৌদি অল্প কথা বলছিল আমার সাথে। ওই এখন তো চারিদিকে যা হচ্ছে আর কি, সব ওই রাজনৈতিক ব্যাপার। কেউ বলছে এনে ভালো করেছি, কেউ বলছে এনে খারাপ করেছি। তো আমি সাধারণ মানুষ, আমার এখানে কোনো বক্তব্য নেই। আমি কাজে না গেলে আমি খেতে পাবো না, আমি আগেই বলেছি। কাজ না করলে আমার সংসার চলবে না, কাজ না করলে আমার খেতে পারবো না, সে আমার বর হোক বা যেই হোক। আমরা সাধারণ মানুষ, সাধারণের মতো থাকাটাই সব থেকে বেটার আমার মনে হয়। এই কারোর বিষয়ে কোনো মন্তব্য বা কথা বলাটা একদমই উচিত না। তো দেখো এখানে শাক ছাড়াচ্ছি। আমার না পাট শাকের বড়া খুব ভালো লাগে। পাট শাকের ঝোল মানে বেশ মাখা মাখা করলে ওটা বর ভালো খায়। তবে পাট শাকের সব সবজি দিয়ে, কুমড়ো ঝিঙে টিঙে দিয়ে না, ওই কুমড়ো আর ঝিঙেটা দিয়ে আলু দিয়ে ওটা তরকারি করলে ওটা আমি আমার ভালো খাই। কিন্তু খায় না। তবে পাট শাকের ডাল আমি কোনোদিন খাইনি। আমার বাবা কোনোদিন পাট শাকের ডাল খায়নি। তার কারণ হচ্ছে একটু লেই লেই করে না, একটু ওই জন্যে। তবে এখন আমি এই পাট শাকের ঝোলটা খেতে শিখেছি, বেশি করে একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাল লাগে। তো পাট শাকের ঝোলে চিংড়ি মাছ দিলে বেশি ভালো হয়, কিন্তু চিংড়ি মাছের যা দাম, চিংড়ি মাছ খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তার জন্য শুধুই পাট শাকের ঝোল করি। তবে পাট শাকের ঝোলে না একটু মানে গোটা গোটা পেঁয়াজ দিলে আমার বড় ছেলে খুব ভালো খায়। তো এখানে পাট শাক কাটায় মানে ঝাড়া হচ্ছে, জিজ্ঞাসা করছে কোন কলেজে কি ভর্তি হবে। তো তোমাদের বলেইছিলাম যে আমি মানে আজকের ভিডিওতে লাস্টে বলেছি, তো ফার্স্টের জন্য বলিনি। কিছু সংখ্যক মানুষ আছে যাদের কেন আমি বুঝতে পারছি না, যে রাজমিস্ত্রি কাজ করা ছেলের মানে যে রাজমিস্ত্রি কাজ করে বাবা, বা কলমিস্ত্রি কি রিক্সা চালায় কি টোটো চালায়, তার ছেলে পড়াশোনা করতে পারবে না বা কোনো প্রাইভেট থেকে পড়বে না বা কোথা থেকে পড়বে না, এটা কোনো অংশে কোনো জায়গায় লেখা আছে কি না এটা কিন্তু আমার জানা নেই। তবে আমি আমার কোনো ভিডিওতে এই কথাটা কখনো বলিনি যে আমি আমার ছেলেকে যাদবপুর ইউনিভার্সিটি হোক বা শিবপুর হোক বা আইআইটি খড়গপুর হোক আমি এখান থেকে পড়াবো। তাহলে তোমাদের দু একজনের কেন মনে হলো যে আমার ছেলেকে আমার ছেলে ওখানে চান্স পাবে না? আমি কিন্তু কোনো দিন বলিনি। আমি জানি যে আমার ছেলে কিন্তু চান্স পায়। আমার অত ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু আমার ছেলে না। আমি আজ না, আমি প্রায় দিন কিন্তু কথাটা বলে থাকি। হ্যাঁ, যতটা ও করে ততটা তার থেকে বেশি হয়তো বাবা মা হিসাবে আশা করি বা ও চেষ্টা করে। কিন্তু তোমরা একটা জিনিস জানবে, তোমাদের ছেলে মেয়ের সাথে আমার ছেলের তুলনা এই কারণে নেই, তোমাদের ছেলে মেয়েরা সব কিছু না বলতে পেয়ে যায়। মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে বা রূপোর চামচ নিয়ে বা স্টিলের চামচ নিয়ে বা হচ্ছে তোমার পিতলের চামচ নিয়ে, কিন্তু আমার ছেলে কোনো চামচ নিয়েই জন্ম নেয়নি। কত কষ্ট করে যে ও পড়াশোনা করতে হয় ওকে, একবার আমাদের জীবনটা কাটিয়ে দেখবে। হ্যাঁ, আমাদের থেকেও অনেক কষ্ট করা অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের থেকেও হয়তো বেশি কষ্ট করে পড়াশোনা করে। তো সবার ক্ষেত্রে তো সব কিছু সমান না, সবার মাথাও সমান না। আমি কিন্তু কোনো দিন কখনো বলিনি ছেলেকে যাদবপুর থেকে পড়াবো। শাক বাঁচতে বাঁচতে ছেলে মুড়ি খাবে কেন, ছেলে পড়তে যাবে এক্ষুনি। তা আমি বললাম তাহলে এক কাজ কর বাবা, মুড়ি মাখ, তাহলে আমি এখনও চা খাইনি, তাহলে আমিও একটু চা দিয়ে মুড়ি দিয়ে একটু খেয়ে নিই। এখন হচ্ছে বুঝে শুনে চলতে হবে আমাদের, খেয়ে না খেয়ে দিন কাটাতে হবে। বাবা গেটটা একটু লাগিয়ে দাও না গো। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো এখন যাচ্ছি হচ্ছে বাজার। বাজে কটা বলো তো? 9:30 মতন। ছেলে পড়তে চলে গেল, তারপরে আমি এই যে বেরিয়ে যাচ্ছি আর কি। ও খেয়ে দিয়ে যাবে, মুড়ি আজকে সকালেই খেলো। আর সুতাপাদির আচারটা, যেহেতু সুতাপাদি ফোন করে বলেছে বাবা আমি আসবো আবার তোর সাথে দেখা করতে, আমি তুই রসুনের আচার কিনে রেখেছি, ওই রসুনের আচারটা দিয়ে ভালো করে জম্পেশ মুড়ি মেখেছে। জানি সকালবেলা ওরকম খাওয়া উচিত না, তাও বাচ্চা মানুষ। কালকে ঝালমুড়ি চেয়েছিল জানো তো, কিন্তু কালকে দিতে পারিনি ঝালমুড়ি। কালকে ও যখন ঝালমুড়ি চেয়েছিল আমার কাছে আর পয়সা ছিল না। আচ্ছা, লাগাতার কদিন ধরে গাড়ি ভাড়ায় খরচা হয়ে যাচ্ছে, আর গাড়ি ভাড়া অনেক টাকা জানো বাইরে বেরোলে। তাও আমরা একটা কিছু দাঁতে কাটি না, দাঁতে খাইও নি। বাড়ি থেকে এইখান থেকে জল নিয়ে গেছি, আর ওই জলই খেয়েছি। 2 বোতল জল নিয়ে গেছি, হয়েছে। রাস্তার টাইম কল থেকে ভরেছি। ওরা যদিও কিনেছে, আমরা কিনে খাইনি। দেখো রাস্তায় কীভাবে নোংরা করে রেখেছে। চোখের নিচের দিকে তাকিয়ে না হাঁটলেই ব্যাস গল্প হয়ে যাবে। তারপর হচ্ছে ছেলেটা পাস করেছে। পাস করাতে মানে আমার ছেলের থেকেও যারা নাম্বার কম পেয়েছে তারাও বাবা মারা কত আনন্দ করেছে, আমরা তো আনন্দ করিনি। ছেলেটা পাস করেছে, ওকে কিচ্ছু দিইনি, কিছু খেতেও কিনেও দিইনি, কিছু খেতেও দিইনি। তা আমার কদিন ধরে একটু মাংস খেতে ইচ্ছা করেছে, ছেলেকে বললাম 2 দিন নাহলে ডাল ভাতই খাবো, তো একটুখানি মাংস নিয়ে আসি। ভর্তি হচ্ছিস কৌশিক? ওর এখন হতে অনেক দেরি। তো মনে করে তাই এত বেলায় কি করব করতে করতে যাচ্ছি একটু মাংস আনতে। আর
প্লেন যাচ্ছে। এ ভালো মন্দ বলতে তো আর কিসের কিছু না, ওই মাংস খাওয়াটাই, বুঝেছো? তো দেখা যাক, চলো সাথে থাকো। একদম একটুখানি মাংস নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ যাচ্ছি ধুতে, আর বাইরে শাকটাও রয়েছে, শাকটাও ধোবো। তো এই হচ্ছে ব্যাপার, এখন জামা প্যান্ট কাচবো, জল নেই, ছেলে চান করে গেছে ওই জন্যে। তো এই কাজগুলো সারি। পাট শাকটাই পুরোটা রান্না করব ভেবেছিলাম, তো না, যেগুলো একটু শুকিয়ে গেছে এখানে নিয়েছি, আর যেগুলো শুকায়নি প্যাকেটে ভরে রেখেছি। এখানে মানে 10 পিস মাংস আছে, এই ছোটো বড় মিশিয়ে, নাকি 9 পিস আছে, একটা ছোট আছে টুকরো। তো যাই হবে হবে, এইটুকু দিয়ে দুবেলা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কইটুকু চিকেন নিয়ে এসেছি, চিকেনটা এখন ধুতে নিয়ে বসেছি। এখানে জল এখনও এসে পৌঁছায়নি আর কি, টুকুর টুকুর পড়ছে। ছেলে চান করে চলে গেছে, তারপর অল্প একটু জল পড়েছিল গামলায়, সেটা দিয়েই করছি আর কি। তবে জল আসতে, গরমকাল পড়েছে না, একদম জল আসতে পড়ে, আর আস্তে আস্তে অনেকটা দেরিও করে। আর দেখো কিছু ধুতে নিলেই না বাইরে এই যে কাক এসে বসে থাকে, নয়তো আবার মাথার সেদিন জানো আমি এখানে বসে যখন এই ধুচ্ছি, মানে ধোবো আর কি, তখন উপর থেকে কোথা থেকে একটা ওই আমাদের যেখানে বাথরুম তার উপরে না আছে, ওই কিছু কিছু সিমেন্ট খসে খসে পড়েছে আর কি, বড় বড় চাকা, সেটা ধূপ করে ওখান থেকে ফেলেছে। ভাগ্যিস ভালো ভগবান ছিল, তাই কিছু হয়নি। তো আমি একটা জিনিস তোমাদের বলি সবসময়, তো এর আগেও মানে কমেন্ট করেছো, তোমরা দেখতে পাও না। আমি চাইলেই আমি ডলি মজুমদার দিদিভাইয়ের কমেন্টগুলো এখানে দেখাতে পারতাম। দিদিভাই কিন্তু আমার করেছে, সাবস্ক্রাইব তুলেও নিয়েছে। তুমি যখন কোনো কথা বলবে কাউকে, মনে রাখবে সেও তার পরিপ্রেক্ষে উত্তর দেবে। তুমি বলছো তোমার মেয়ে খুব ভালো স্টুডেন্ট, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। আমি আবারও বলছি, আমাদের স্কুলে স্যারেরা একটাই, মানে আমাদের স্কুলে স্যার বলো, যে কেউ বলো, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্যে একটা কথা মনে রাখবে, কেউ শূন্য থেকে শুরু করেও কিন্তু অনেক উপরে যায়, আবার কেউ অনেক উপর থেকে শুরু করেও কিন্তু শূন্যতে এসে পৌঁছায়। তো কার কপালে ভগবান কতটা কি লিখেছে কেউ জানে না। তোমার বাচ্চা ভালো, তোমার মেয়ে ভালো, সে তো খুব ভালো কথা, ভালো শুনলেও তো ভালো লাগে, তাই না? তবে আমি জীবনে মনে করি যে সব কিছু এক জীবনে মানুষের হয় না, বুঝেছো তো? তা তুমি যখন আমার ছেলেকে কটু কথা বলবে, তখন নিশ্চয়ই আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না, আর মাথা নিচু করে শুনবো না। আমি তোমাকে কি বলেছি, যে হ্যাঁ আমার ছেলে যতটুকু করেছে খুশি, জীবনেও আরও অনেক দূর আগাবে, হয়তো হতে পারে তোমার মেয়ের থেকেও বেশি এগিয়ে যেতে পারে। সেই কথা তোমার ভালো লাগেনি। তুমি বলছো ট্যাকাস ট্যাকাস কথা না বলে ছেলে আগে চাকরি পাক। তো চাকরি না যদি নাও পায় না, টিউশনি করে পেট চালাবে, টিউশনি করবে। এখনকার দিনে টিউশনি করলেও ভালো পয়সা, অনেক টাকা। অনেক মাস্টার আছে, স্যার আছে, যে আমাদের এই কন্যাগড়েই আছে, যারা টিউশনি করে সংসার চালায়, তাদের কিন্তু তারা চাকরি পেয়েও চাকরি করে না, জানো তো? এরকম স্যার ম্যাডাম প্রচুর আছে। তাই সেই জন্যে ওই নিয়ে আমি মাথা ঘামাই না। যদি ট্যালেন্ট থাকে সব জায়গায় ফুটে বেরোবে, আজ বেরোচ্ছে না কাল বেরোবে। তো সেই নিয়ে আমার ছেলের কথা ভাবার জন্য আমরা বেঁচে আছি। আর অবশ্যই যারা আমাদের ভালোবাসে, আমার ছেলেকে ভালোবাসে, বা আমাদের পাশে এসে দাঁড়ায়, তারা যখন কোনো একটা কথা বলবে না, অবশ্যই মাথা পেতে নিচু করে শুনবো আর কি। আর রাহুল মজুমদারকে একটা কথাই বলি, যে তুমি যে কথাটা বলেছো না, যে দাদার থেকে নেওয়ার, না, তুমি কখনো মানে তোমার কি বলবো, জিজ্ঞাসা করে দেখো তো। আমি তো বলছি, দাদারাও তো আমার ভিডিও দেখে, দাদা ভাইও, যে আমি সবসময় বলি যে আমার ছেলের জন্য আমারও কিছু কর্তব্য আছে, আমার ছেলের পিছনে খরচা আছে। এই যে কলেজ যাবে, গাড়ি ভাড়া, টিফিন খরচা, তারপরে তার হচ্ছে সব কিছু আছে। আর আমি জানি আমার ছেলে সরকারিতে চান্স পাবে না, তার জন্য আমি যেমন আমার মানুষ, তেমন আমার ওয়েটের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করছি যে সে এরকম একটা কলেজ থেকে পড়াশোনা করে অন্তত পাস করুক। আর এই বয়সে কি কাজে লাগাবো বলো তো? কী করবে? অনার্স করবে? কোনো সাবজেক্টের উপর যদি অনার্স করে, সেই স্কুল মাস্টার দিদিমণি, আমি জানি না, আমার জানা নেই, কেন আমরা অত দূর পড়াশোনা করিনি সেই কারণে। তো তার জন্য বলছি, আমার ছেলের ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে, তোমরা না ভাবলেও চলবে। তার কারণ প্রচুর দিদিভাই দাদাভাইরা আছে, যারা আমার ছেলেকে খুব ভালোবাসে, ভালো বুদ্ধি দেয়, ভালো কিছু বলে, স্নেহ করে, কোনো কিছু ভুল করলেও তাকে যেমন সাবধান করে, কোনো কিছু ভালো করলেও তাকে বাহবা বলে। তোমরা হঠাৎ করে একদিন একটা দুম করে একটা ভিডিওতে এসে একটা কমেন্ট করে দিলে, কি দেখলে কি বুঝলে জানার কথা নেই, কিন্তু একটা কমেন্ট করার দরকার, করে দিলে। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, শুধু তোমাদের নাম নিলাম, তোমাদের কমেন্টগুলো আমি কাউকে দেখালাম না। তোমাদের কমেন্টগুলো আমি যদি কাউকে দেখাতাম না, তারা তোমাকেই না দুটো কথা, তোমার কমেন্টের উপরে দুটো কথা শুনিয়ে দিয়ে আসতো। কাউকে যদি উৎসাহ দিতে না পারো, তাকে পিছন দিকে টেনে নিও না। কাউকে যদি উৎসাহ তোমরা দিতে না পারো, তার পাশে যদি দাঁড়াতে না পারো, তাহলে তাকে পিছনেও টেনে নিও না। পিছনে টানার মানুষের এই জীবনে কেউ অভাব নেই, জানো তো? আমি আগেও বলেছি, প্রচুর টাকা আমি কিন্তু লোককে খাইয়েছি, তার কারণ আমার প্রচুর টাকার বন্ধন নেওয়া ছিল, 50,000 60,000 করেও আমি বছরে বন্ধন নিয়েছি, না হয় আবার নেব,
এত কষ্ট করে এত টাকা নিয়েছি, সেই টাকা লোকে খেয়েছে। তো আজকে নয় ছেলের জন্য আবার লোন তুলবো, আবার বন্ধন থেকে লোন নেবো, নিয়ে সেটা দিয়ে ছেলেকে পড়াবো। মোটামুটি পড়ার পরে ছেলের স্কলারশিপ আছে, তারপর তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন আছে। বাকিটা যখন পারবো না তখন ওইগুলো দিয়ে করব, তাই না? তবুও ছেলেকে শিক্ষিত করব। চাকরি পাবে সেই আশায় তো অবশ্যই শিক্ষিত করছি। এবার যদি একান্তই চাকরি না পায় তোমাদের কথা মতো, তাহলে ছেলে হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে চাকরি করতে হবে এমন তো কোনো জায়গায় লেখা নেই বা এমন কোনো কথা নেই। পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু অনেক জায়গায় অনেক কিন্তু চাকরি বাকরি কাজবাজ আছে। তবে আমি প্রথমেই চাকরি পেয়ে মনে করবো একবারে 50,000 টাকা মাইনে পাবে, সেটা তো কখনো না। প্রথমে 10, 15, 20 এইভাবেই না আগাবে। জীবনে সফলতা চাইলে সব জায়গা থেকে হবে। খাপাতে দিয়েছিলাম তো এমন ঢিলা খাপিয়েছে, পড়া যাচ্ছে না, বাধ্য হয়ে পড়ে গেছিলাম আর কি। কিন্তু এখন এই একটা পুরানো চুড়িদার, এটা হচ্ছে একদম মাপের মাপ। তো ভাবছি এটা দিয়ে আসি, আরও 2-1টা দেওয়া আছে, তো একসাথে সব মানে নিয়ে আসবো। পয়সা দিয়েছি, ব্যাপার যাই। তো কাজ করতে করতে অনেক কিছু তোমাদের বললাম, মাংস ধুলাম, শাক ধুলাম, জামা প্যান্ট কাচলাম, সব কিছু করলাম। কেন বলো তো? বলতে বাধ্য হলাম কিছু মানুষের কমেন্টের জন্য। সামনাসামনি তো কিছু মানুষ তো মানে হয় যারা বলে, কিন্তু কিছু মানুষ না, মাত্র 2টো মানুষ। সেই 2টো মানুষের কমেন্টের জন্য আমি তোমাদের কিন্তু বললাম, সেই দুজনের নামও নিলাম। আর এখানে রান্না করব, আম বাটবো অল্প একটুখানি, মাংস আর পাট শাকের ঝোল, আর কিছু রান্না করব না। তার কারণ এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গ্যাসের কাছে বসতে পারছি না, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। তারপরে এখন তো গ্যাসের প্রচুর সমস্যা। আর এই দেখো চারিদিকে যা চলছে, তাতে কজন মানুষের কি চাকরি বাকরি কি থাকবে? বড় বড় ডিগ্রি পাওয়া মানুষও ঘরে বসে যেতে হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। সোনার দোকান যারা বড় বড় অনেক অনেক টাকা লাগিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে যে এখন কেউ সোনা কিনবে না, কেউ বাইরে ঘুরতে যাবে না। ভাবো তো, যারা ট্যুর ট্রাভেলসে মানে এইসব কাজ বাজগুলো করে, যাদের বড় বড় সোনার দোকান বা ছোট ছোট সোনার দোকান আছে, সেই সব মানুষগুলোর কি হবে? তো এই মানে জীবনে না খুব বলাটা খুব মুশকিল যে কার জীবনের সাথে কি ঘটবে, তাই না বলো? তবে একটা জিনিস আছে, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি মনে করি কখনো কিছু খারাপ হতে পারে না। যারা তোমরা সবাই, যারা যে দিদিরা আমাদের ভিডিও দেখে, দাদারা আমার ভিডিও দেখে আমাদের দুহাত ভরে আশীর্বাদ করো, তাদের সুখ দুঃখের কথা আমাদের বলো, বা আমার সুখ দুঃখের কথা তোমরা শোনো, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এত ভালোবাসার জন্য। শিবানী সামান্য মানুষ, আগেও বলেছি, আবার তুচ্ছ মানুষ। কিছু কিছু দিদিভাই আছে যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে ভালোবাসে, আমার কথা শুনতে ভালোবাসে। তারপর কিছু দিদিভাই আছে, দাদাভাই আছে, যারা আমাদের পাশে দাঁড়াতে ভালোবাসে, তারা নিজের থেকে কিন্তু ভালোবেসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কিন্তু একটা কথা বলতে চাই, আমি জীবনে কোনোদিন লোভ করিনি কারোর উপরে, আর লোভ করবও না। সুতপা দিদি বলে যে মনা তুই এইটা বল, আমি কখন বলি, বা সোনালি দিদিও বলে, বা বলে যে এই কথাটা তুমি কেন বলো না? তো আমি বলি না। আমি কেন বলো তো? আমি জানি যে আমি জীবনে আমি কতটুকুনি মানুষ সেটা আমার জানা আছে। আর যদি আমার সেই লোভ থাকতো না, একটা কথা মনে রাখবে, মানুষের অভাব কোনো দিন যায় না। সুতপাদি বলে যে মনা তোর কি অসুবিধা সেটা বল, তুই ওষুধ কিনতে পারছিস না? যে আমার থাইরয়েডের ওষুধ নেই, যতক্ষণ না একটা ব্লাড টেস্ট করবো না ওষুধ কিনতে পারবো না। এই সপ্তাহে তো মানে প্রচুর কষ্টে যাচ্ছে। তবু দিদি বলছে তুই বল, আমি তাহলে তোকে ওষুধটা অনলাইনে পাঠাবো। না দিদি, মানুষের কষ্ট অভাব সারা জীবন থাকে, জানো তো, কোনো দিন যায় না। শুধু আমি এইটুকুতে খুশি, তোমরা ভালোবেসে আমার ছেলেটার জন্য কিছু পাঠাও, বা আমার ছেলের পড়াশোনার জন্য তোমরা পাশে দাঁড়িয়েছো। হয়তো আগামী দিনে যখন হয়তো খুব অসুবিধায় পড়বো, তোমরা তখন হয়তো ছেলের পড়াশোনার জন্য পাশে দাঁড়াবে। কেন প্রতিটা কলেজে মোটামুটি যেতে গেলে 1,500-2,000 টাকা মান্থলি খরচা আছে গাড়ি ভাড়া। কেন 15 টাকা করে অটো ভাড়া, তারপর ট্রেন ভাড়া, তারপর সাইকেল রাখা, 15 টাকা করে হলে বুঝতেই পারো কতগুলো টাকা। তারপরে বাচ্চা মানুষ 2-5 টাকা হয়তো হাতের মধ্যে দিলাম না দিলাম। আর একটা জিনিস তোমরা দেখেছো, তোমরা জানো, যারা ভালোবাসার মানুষ তারা তো একটা জিনিস জানো, আমার ছেলের কিন্তু কোনো বাড়তি খরচা নেই। ওর বয়সে প্রতিটা বাচ্চার কিন্তু অনলাইন আছে, অনলাইন পেমেন্টও করে, কিন্তু আমার ছেলের কিন্তু কিছুই নেই। কারণ আমার ছেলে জানে ওর ওয়েট কত। আমাদের কন্যাগড়ে এত বড় মেলা হচ্ছে, পুজো হচ্ছে, যারা কন্যাগড় থেকে দেখছে তারা জানে। আমরা আজ অবধি সেই যে ঠাকুর দেখে এসেছি, দেখেছো আমাদের আজ অবধি মেলায় যেতে না? আমার ছেলে বলে যে মা 200 টাকা দাও, বন্ধুদের সাথে যাবো, বা 500 টাকা দাও। ও জানে যে ওর মা বাবার ক্ষমতা নেই, ও সেটা কিন্তু ভালো করে জানে। ও কিন্তু অনেক কিছু মানিয়ে নেয়, কখনো বলে না মা একটু মাংস খাওয়াবে। হয়তো যদি কোনো দিন খেতে ইচ্ছে করে বলে ও মা তোমার কাছে যেদিন টাকা আসবে একদিন মাংস খাই না, এরকম করে বলে, বুঝেছো তো? সেজন্যে আমি মনে করি যে সবথেকে পুঁথিগত শিক্ষাগত সবথেকে বড় কথা না, একজন ভালো মানুষ হওয়াটাও কিন্তু বড় কথা। একজন ভালো মানুষ হওয়াটা এই দুনিয়াতে সবাই সেই শিক্ষাটা দিয়ে উঠতে পারে না। অনেক বাবা মা আছে কিন্তু সেই শিক্ষাটা দেয় না। কোনো ঠাকুমা কোনো খারাপ ব্যবহার করছে, বললো খারাপ, বাচ্চাটা খারাপ কথা বলে, মা বাবা তার সাপোর্ট করে, এরকম করো না। কেটে নিয়েছি, বাবা পিঁপড়া কামড়াচ্ছে দেখো, এই দেখতে পাচ্ছ, এটা নুন হলুদ দেওয়া আছে, বুঝেছো? আর এই দেখো পেঁয়াজ সেদ্ধ দিয়েছি। ছেলে খুব ভালো খায়, ওর বাবা খুব ভালো খায়, দুজনের জন্য দুটো দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়ে।
দিয়ে পাট শাকটা আজকে ঝোল করব। জলটা এতটা থাকবে না, কারণ শাকটা সেদ্ধ হতে সময় লাগবে তো বলো, সের জন্য এটা দেওয়া। এই শাক আর মাংস, আর কিচ্ছু করবো না। ধনে পাতাগুলো খারাপ হয়ে গেছে, গরমে থাকে না। আর কত বড় বড় আলু দেখো, ইঁদুরে খেয়েছে, থুকেছে। এই আলু কি খাওয়া যায় বলো, তোমরা বলো। দেখতে পাচ্ছ পাট শাকটা, এই যে পাট শাকটা হয়ে গেছে। পাট শাকের ঝোলটা বসিয়ে আমি 4টে শর্ট ভিডিও করলাম, আর আমার অবস্থা যেন দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের। বলছে বারবার, মা তুমি মুখটা মোছো, তোমার ঘামে ভর্তি। কিন্তু যত মুছছি মুছতে মুছতে নাইটি পুরো বেজে যাচ্ছে। কটা পাল্টাবো, কি করবো বলো, সকাল থেকে 2টো পাল্টালাম। সারাদিন এরম কত হয়। ডালটা ফোড়ন দেবো, আর ওই পাশের বাড়ির কাকিমা আম দিয়ে গেছে 3 জনের জন্য 3টে। তো আমরা এখনও কিনে খাইনি। এই কাকিমা দিয়েছিল, বৌদি দিয়েছিল, আর ওটা খেয়েছি 2 দিন। আর ওইটা, এই 3টে আম তো একদিনে কাটি না, হয়তো একটা কাটি কি 2টো করে কাটি। তো কাকিমা বলছে যে তুমি ছিলে না, আমি দিতে এসেছিলাম সেদিন। তো এবছর প্রথম দিল, আগে কোনো দিন দেয়নি, এই প্রথম দিয়েছে আম। তো চলো তোমাদের যখন কাটবো তখন দেখাবো। কিনে খাওয়ার মতো নেই। কালকের ট্রেনে যখন ছিলাম তখন হচ্ছে লিচু, ডাটা ছাড়া লিচু হচ্ছে 200 টাকা কিলো, আর ডানটা শুদ্ধ 160 টাকা কিলো। তো অত দাম। আমার ছেলে লিচু খেতে খুব ভালোবাসে, আম, লিচু, ফলের মধ্যে তালশাঁস, এগুলো খেতে খুব ভালোবাসে। আর এইগুলোরই দাম অনেক বেশি। একটু সস্তা হোক, তারপরে হয়তো একদিন এনে দেবো লিচু। তো হয়ে গেছে পাট শাকের ঝোল। আর মিক্সি দিয়ে আজকে মশলা বাটতে গিয়ে আজকে ওভারফ্লো হয়ে গেছে আর কি। আর এই চিকেনটা বসাচ্ছি, হবে। এই বাটিটা ধুবো, ধুলে মোটামুটি ভাত হলেই কাজ শেষ। প্রচুর গরম লাগছে, গরমে সহ্য করতে পারছি না। বেশি ঝাল দিইনি, তাও ছেলে বললো মা মাংস সবসময় তো হয় না, তো ঝাল ঝাল করো। তাও মিডিয়াম ঝাল দিয়েছি, এখন দেখা যাক কি হচ্ছে, কি বলছে আর কি। ঝাল কষতে দিয়েছি। মাংসটা দেখো এখানে কষতে দিয়েছি, একবারে কষলে ছেলেকে দেবো। আমি যেন দেখো এই কী সুন্দর কালার দেখাচ্ছে, কিন্তু আমার চোখে যেন মনে হচ্ছে আজকে মাংসটা কালার হয়নি। আসলে টমেটো দিয়েছি, অল্প একটু দিয়েছি। টমেটোর এখন দাম বেড়ে গেছে তো, বেশি খাওয়া যাবে না, বুঝেছো। এই মাংসটা কষলে এর মধ্যে একটু আলু দেবো। ভাতও ফুটে গেছে, ভাতটা হয়ে গেলে বাঁচি। আর গরমে বসতে পারছি না গো। আর মাংস অনেকক্ষণ ধরে না কষলে আমার বর খেতে চায় না, এই মাংসের ভিতরে নাকি ও গন্ধ পায়। আর মাংসগুলো এইটা বলো পেঁয়াজের জল আর তেল। একদিন খাবো, একটু ভালো খাবো, রোজ তো খাই না, 1 পিস করে তো খাবো। বাবাকে দিয়েছি মাংস, দেখো কষা মাংস খেতে ভালোবাসে, কিন্তু আমি তো বেশি আনিনি। তা ওই সাইড থেকে কেটে কুটে ওই যে হয় না, সেই একটু বড় পিস হয়েছে, ছোট কেটে, এই যে ওকে একটু দিলাম, মানে খা, এইটুকুই খা বাবা। দিন একদিন আমাদের অবশ্যই ফিরবে, তখন ভালো করে দেবো, মানে ভালো করে খেতে দেবো আর কি। মাংসর ঝোল ফুটছে, ছেলেকে কষা মাংস দিলাম, ও খেলো, দেখতেই পেলে। আর এই যে ঝোলটা হচ্ছে বেশ সুন্দর হবে। এতটা ঝোল তো থাকবেই না, আমরা কেন ঝোল মাংসের খাই না খুব একটা, কেন পছন্দ করি না। একটু কষা কষা মাখা মাখা, বেশ একটু মশলাদার। রোজ না খাও, কিন্তু সপ্তাহে একদিন খাও, যেন কষা কষা খাও, তাই না। এই যা গরম দেখো, লাস্ট এখন হোক, তবে তোমাদের ফাইনাল লুক পরে দেখাবো। গরম লাগছে, পুরো নাইটি ভিজে আমার চান হয়ে গেছে। মানে আজকে মনে হয় অফুরন্ত গরম লাগছে। এই কদিন তো বেলায় আর একবার চান করেছিলাম, অত বুঝতে পারিনি, কিন্তু আজকে টিকতেই পারছি না জানো। পুরো মানে গরমে পুরো শরীরটা হাই করছে, এত গরম, ভালো লাগছে না। মাংসের ঝোল ফুটছে, হলে ছেলেটাকে খেতে দেবো। বর আসবে কখন, এখনই চলে আসবে, হয়তো আসলে চান করলে। আর আমটা আমি আর্ধেক আজকে বেটেছি, তো ছেলের আম বাটা ভালো লাগে না, ওই জন্য আর্ধেকটা বেটেছি। আম সেদ্ধ করে নিই। পাকা আম একটা ছিল, সে মানে কাঁচা আম পেকেছে টক মিষ্টি, সেটা করে রেখেছি, সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে রেখেছি। আর ছেলে খাবে গন্ধরাজ লেবু দিয়ে মাংস। মাংসটা দিয়ে কেমন হবে জানি না। আসল কথা রান্না কম করেছি ঠিকই, কিন্তু এত গরমে আমার আর শরীরটা দিচ্ছে না, আমার ঢাই করছে, ঘরটা গরম হয়ে গেছে, গ্যাস জ্বলছে, বিরক্তি লেগে যাচ্ছে। আসল কথা কি বলবো তোমাদের আমি। আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া দেখো কী করেছি। ভাত আছে, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আছে পাট শাকের ঝোল, এখানে আছে মাংস, এখানে শসা পেঁয়াজ স্যালাড কেটেছি একটু, এখানে কালকে পাতা বাটাটা, আর এখানে আম বাটা, আর এখানে চিকেনের কষা। মানে চিকেনটা মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি, তবে জানি না কেমন হয়েছে। আলুগুলো মনে বেশি গলে গেছে, একটু ভ্যাট ভাজা গেছে, কী কে জানে, দেখা যাক, পেটে গেলে সব সমান হয়ে যাবে বাবা। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না। তো চলো ছেলেকে পাতা বাটাটা দিয়ে ভাতটা মেখে দিই, ও খেয়ে নেবে হাত দিয়ে।
আমি চৌকিতে উঠে বসেছি, যেহেতু আজকাল টেবিল ফ্যানটা নিচে এখানটা রেখে ওরা হাওয়া খায় আর কি, সেই জন্য ওখানটা ছেলে বসে খেতে পারে না, তাই বড় ছেলেকে খেতে দিই। ছেলেরও আজকাল ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না, তার কারণ আমি খাইয়ে দিচ্ছি না, ওই জন্যে কিন্তু জানো তো। আর ওরা খেতে বসেছে, আমি উপরে এসে বসেছি, ওদের খাওয়া হলে তারপরে আমি খাবো, এই তো ব্যাপার। দেখো এখানে 3টে মানুষ বসে খাওয়ার মতো কি জায়গা আছে? নেই তো, 2টো মানুষই বসতে পারে না ঠিকঠাক করে। তারপরে দেখো একটু একটু করে বৃষ্টি শুরু হয়েছে, আর এই জোরে বৃষ্টি না হলে একটু বৃষ্টি কালকে যা গরম দেবে, এই গরমে কিন্তু থাকা যাবে না। সাইকেলগুলো বৃষ্টি পড়লে বাইরে ভেজে, সেই জন্য একটু খারাপ বেশি হয়। তো বরের কোমরে এখন চুন হলুদ লাগাবো, আর বাইরে বাসন রেখেছি, একটু বৃষ্টিটা কমলে গিয়ে বাসন মাজবো। তুমি ব্যারেলটা ওদের দোকানে তুললে? যাও, তুমি ব্যারেলটা ওদের দোকানে তুলেছো না? আমি ওই জন্য বললাম তোকে যেতে। নামা, তুমি নামাবে না, ভারী জিনিস, তোমায় বারণ করেছে। এই তো সামনে ঢোকাতে পারবে, বসিয়ে তারপর করে ঘষতে। কোমরের অবস্থা খুব খারাপ, কালকে ওষুধ এনেছিলাম তোমরা রেখেছো, এখন এই যে চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছি আর কি পুরো কোমরটা, বুঝেছো? দেখো বেচারা যন্ত্রণায় ছটপট করছে আর কি। রাতের খাবার রুটি করেছি, দেখো শসা আর পেঁয়াজ কেটেছি, ওই যে চিকেন দিয়ে দিয়েছি, দেখো সাইড দিয়ে ঝোল বেরিয়ে এসছে। ছেলের রুটিটা পাতলা করেছি, চিকেন আর ওকেও স্যালাড দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ছেলেকে আজকে আটা বাড়ন্ত ছিল, অল্প অন্য প্যাকেটে আটা ছিল, ওকে দিতে বলেছি, কত আটা ফেলেছে। আর আম বাটাটা দেখি যার ভালো লাগবে সে খাবে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। তো সারাদিনে যা ভিডিও করার আমি করেছি, তো আমি ভাবিনি যে এত রাতে আমাকে এইভাবে ভিডিও করতে হবে আর কি। তো একটা কথা বলি, কিছু কমেন্ট বেশ কিছুদিন ধরে আসছে, যেটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না, হয়তো আমি নিজেও দেখতে পাচ্ছি না, হয়তো সেই একটা অন্য কোনো কমেন্ট ধরে গেলে তার চ্যানেলে তখন দেখতে পাচ্ছি যে সে আমাকে কমেন্টগুলো করেছে। তো কিছু কথা বলি। তো আমি বলি, আমি কোন দিন তোমাদের বলেছি বা আমার ভিডিওতে বলেছি যে আমার ছেলেকে আমি যাদবপুর থেকে পড়াতে চাই, শিবপুর থেকে পড়াতে চাই, খড়গপুর থেকে পড়াতে চাই? আমি কি কোনো দিন বলেছি? কেউ কি শুনেছে? আমি একটা কথা সব দিন বলে আসি, আমরা ছোট মানুষ, আমাদের স্বপ্ন চাওয়া পাওয়াটাও কিন্তু ছোট। আমরা কিন্তু কোনো বড় মানুষকে দেখে আমরা তার পথে চলি না। আমরা জানি যাদবপুরের চান্স আমাদের ছেলের মতো ছেলেরা পায় না, আমরা এটা জানি। আমরা জানি বলে সেটা চেষ্টাও আমরা করি না, মানে আমি চেষ্টা করি না, আমার ছেলে হয়তো চেষ্টা করে যে আমি ওখানে পড়বো বা চাইবো, ওর একটা স্বপ্ন হতে পারে, কিন্তু আমি সেটা জানি যে আমাদের মতো ঘরে ও যদি চেষ্টা করে চান্সও পায় না, সেখানকার পড়ানোর খরচা আমাদের মতো মানুষের দ্বারাই হবে না, এটা আমি জানি। আর লোকের পয়সা দিয়ে, মানে তোমরা যে কমেন্টগুলো করছো না, যে আজ লিখেছো, আমি তোমার নাম তুলে ধরে বলতেই পারি। ডলি মজুমদার, আমি প্রথম ভেবেছিলাম যে ডলি দিদিভাই যে আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, আমি বেশ কিছুদিন ধরে সে আমার ভিডিও দেখে না। সে ডলি মজুমদার আজকে তো আমার সাবস্ক্রাইব তুলে নিয়েছে, আনসাবস্ক্রাইব করে দিয়েছে। যেমন তুমি কোনো খারাপ কথা বলতে রাখবে না, তখন খারাপ কথাটা শোনারও সাহস রাখবে। তোমার নামটা নিয়েই বললাম। আর আরেকজন যে আছেন, যে আমাকে থেকে মাঝে মাঝে মনে পড়ে যায় আমার ভিডিও দেখার জন্য আর এসে নেগেটিভ কমেন্ট করতে হয়, তার ক্ষেত্রেও বলছি, আমি নাকি বলছি দাদা ভাইয়ের জন্য। কেন বলবো ভাই? জীবনে যা ইনকাম করেছি, যা কষ্ট করেছি, সেই টাকা আমার লোকে খেয়ে নিয়েছে। যদি বিশ্বাস না হয় না, কোনো দিন ঠিকানা বলে দিচ্ছি, চলে এসে খবর নিস, এই ভাষাটাই বললাম। অনেক দিন তোর নেগেটিভ কমেন্ট আমি সহ্য করেছি, আর না। কেন বলতো? তোর হচ্ছে আমি যখন শর্ট ভিডিও করি, আমার ভিডিও তোর পছন্দ হয় না, ভদ্র ভিডিও, ছেলে বড় হচ্ছে, আরে আমি এমন কিছু করি না, আমার চ্যানেলে কিছু নেগেটিভ পাস না, তখন আসিস কমেন্ট করতে বমি করার জন্যে, বুঝেছিস তো? তো তোদের, আমি জানি তুই কে বা কোথায় থাকিস বা কী না, হ্যাঁ না ত্যানা, মানে যাই হোক না কেন, আমি তোদের মতন মানুষের তো মুখ লাগাতেও চাই না। আর এই যে বলেছিস না দাদা ভাইয়ের থেকে টাকা নেওয়ার ইচ্ছা, বা কোনো দিন কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে আমার টাকা নেওয়ার ইচ্ছা। সুতপা দিয়ে যদি কখনো আমার পরিস্থিতি দেখেও বলেছে যে মনা তোকে আমি কিছু পয়সা পাঠাবো, আমি বলেছি না, আমার পরিস্থিতি সারা জীবন এরম থাকবে, তুমি সারা জীবন করবে? একটা মানুষকে কাউকে সারা জীবন করতে পারে না। আর আমার ছেলে যে এখন কলেজে পড়বে, আমি জানি, আমি বড় বড় প্রাইভেট, আমি অনেক কলেজ ঘুরলাম কদিন। কেন ঘুরলাম জানো? সংসার খরচার পয়সা বাঁচিয়ে এই জন্যে ঘুরলাম, যে আমি দেখি যে আমাদের মতো সামর্থ্যে কোন প্রাইভেট কলেজে পড়াতে যায়, বা কোনটা আধা সরকারি আর আধা প্রাইভেট, যার খরচাটা কম হবে। কেন এখানে যেখানে রিচার্জ করি, তার ছেলে আধা সরকারি আধা প্রাইভেটে পড়ে, খরচাটা কম হয়, বুঝেছো? আমি জানি আমার ওয়েট, আমি যার জীবনে লোন তুলেছি না, আমি দেখিয়ে দেবো
সেই লোন তোলার টাকা আমি লোক খেয়ে নিয়েছে, লোক খেয়ে অ্যাশ করলো, কিন্তু আমরা কষ্ট করছি। আর ছেলের জন্য আমি আবার সেই লোন তুলবো। আমার ডাল ভাত যেমন আগে খেতাম তেমনই খাবো। আমিও জানি কোনো মানুষ কাউকে, আমার ছেলের এখন প্রাইভেটে পড়ালে 3 লাখ 4 লাখ ম্যাক্সিমাম টাকা লাগবে, কি 5 লাখ একটা সেমিস্টার বাবদ লাগবে, 50,000 60,000 কি 55,000 কি 54,000। আমার ইনকাম নেই সোশ্যাল মিডিয়া, আর তোদের মতন এনে 2-1 জন পাবলিক ভিডিও না দেখলে আমি একবারে খুব ইনকাম থেকে নিচে পড়ে যাব, তাও কিন্তু না। তাই ভিডিওর লাস্টে ভিডিওটা আমি করছি। প্রথমত আমার ছেলেকে আমি পড়াবো, তোমাদের কেন বা তোদের মতন মানুষের কেন এত জ্বলছে? বেশ কিছুদিন ধরে তোরা এরকম করে যাচ্ছিস কেন ভাই? আজ আমাকে যত জায়গায় কথা বলেছি আমি বলে এসেছি, ছেলে এক স্কলারশিপ পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্যাররা বলেছে প্রথম সেমিস্টারের টাকাটা দেওয়ার পরেও স্যারেরাই ব্যবস্থা করে দেবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনে। পড়াশোনা আমি জিজ্ঞাসা করেছি শোধ কী করে করতে হবে, এটাও বলেছে পড়াশোনা শেষ করে 5 বছর পর চাকরি বাকরি পেয়ে শোধ করবে। আজকে যদি পড়াশোনা করার পর যদি চাকরি বাকরি না পায়, ও 5টা বছরও চাকরি খুঁজবে, ওর বাবা তাও ইনকাম করে, ওর বাবা যে কাজ করে সেটা দিয়ে মাসে, সেটা বেশি খুব একটা কিস্তি হবে না, 2,000-3,000 টাকা করে হবে, যতটা আমি নেব ততর উপরে হবে। তা প্রথম কিস্তির টাকাটা যদি প্রথম সেমিস্টারের খরচাটা যদি আমাকে দিতে হয়, আমি বন্ধন তুলবো, লোন তুলবো। আমি আগেও তুলেছি 50,000 60,000, 2 বছরে কিস্তি শোধ করব আমি। সুদটা আমার বেশি যাবে, কিন্তু আমার ছেলের তো ভর্তিটা হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার ছেলের হচ্ছে ওই যে কি বলে যে চাকরি বাকরির আশায় কেউ কোনো দিন ছেলে মেয়ে পড়ায় না, শিক্ষা দেয় না বা মানুষ করে না। একটা জিনিস ভাবে যে ছেলেকে শিক্ষিত করব বা মেয়েকে শিক্ষিত করব, এই জন্যে করে। আমার ছেলে যে পরিবেশে পড়াশোনা করে একবার এসে দেখো। আর ডলি দিদি ভাই, তুমি তোমার মেয়েকে উঁচু করতে গিয়ে সামনের বাচ্চাকে ছোট করো না, বুঝেছো তো? হতে পারে তোমার মেয়ে অনেক ভালো স্টুডেন্ট, আমি দেখতে যাইনি, আমি জিজ্ঞাসাও তোমায় করিনি। আমার ছেলে যেমন আছে আমি তাতে খুশি। কেন? আমার ছেলে যে পরিবেশে পড়াশোনা করে, এই পরিবেশে কোনো সামান্য ভালো মানুষ বা কোনো নর্মাল মানুষ পড়াশোনা করতে পারে না। আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমার ছেলে যায় সেটা আমি একমাত্র জানি, আমি ভিডিওতে দেখাই না বলে তোমরা জানো না, বুঝতে পেরেছো? আর কিছু কথা হচ্ছে, আরও অনেক কিছু বলার আছে, যেটা আমি যেখানে ভয়েস দিই সেখানে আমি তোমাদের দিয়ে দেবো। তা তোমাদের কেন এত জ্বলছে? আর যে লিখেছো না যে দাদা ভাইয়ের থেকে নামার ধান্দা, না, কখনো না। আর সে যদি বলে যে না, সে টিউশনি খরচা যেমন দেয় তেমন যদি দেয়, আমি আমার ছেলের সেমিস্টার বাবদ খরচাটা আমি লোন টোন তুলে করতে পারবো। আমি কখনো কাউকে বলিনি যে হ্যাঁ আমার অভাব আছে, কষ্ট আছে। যে আমার আগের জমিটাতে ওখানে বলছে যে 2 লাখ আরও জোগাড় করো, যে জমি 1 কাঠা কি 1 কাঠা 400 টাকা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি কাউকে বলেছি যে কেউ আমাকে দাও বা সাহায্য করো বা ধার করো? আমার যখন ক্ষমতায় হবে আমি করব। যখন 2টো জমি কিনেছিলাম কাউকে বলেছিলাম না? কেউ আমাকে সাহায্য করেছিল না? তখন আমি ভিডিও করতাম। যে তুমি ধমকে দিচ্ছ না ট্যাকাস কথা, লোককে কথা বলার আগে মাথা নিচু করে সহ্য করব? লোক আমাকে কথা ছোটো বড় বলবে, ভিখারির বাচ্চা বলবে, বাপ কোনো দিন টাকা দেখেনি, বাবা তুলে আমার মরা বাবার তুলে কথা বলবে, আমি সহ্য করব সেটা? তোমরা হলে কি করতে? আর বলছো যে চুপ করে থাকো কেন? আমার ছেলে যদি চাকরি নাও পায়, বাড়িতে বসে টিউশনি করবে। অনেক সংস্থা আছে যেখানে টিউশনির জন্য মাস্টার নেয়, মাইনাও দেয়, দেখবে কত আছে, এরকম প্রচুর আছে। সেই কাজটা আমার ছেলে করবে, আমি তাতে খুশি। দাদাভাই বলে সবসময় আমার ছেলের পড়াশোনার বাবদ সে সবসময় পাশে আছে। সে যেমন ফিসটা দিচ্ছে তেমন আমি সেমিস্টার বাবদের খরচা আমি লোন তুলে শোধ করব। বাকি লোন তোলাবো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে, আর স্কলারশিপ যত পাবে সেই স্কলারশিপের টাকায় আমি পড়াবো। আমার সেটা ভেবে আছে, আমি জিজ্ঞাসা করে এসেছি টাকা স্কলারশিপ পেলে কোথায় ঢুকবে? অ্যাকাউন্টে ঢুকবে। আমার ছেলের স্কলারশিপ বাবদ যেটা পেয়েছে সেটা আমি ওর যত কষ্ট গেছে আমি রেখে দিয়েছি। 2বার স্কলারশিপ পেয়েছে মাধ্যমিকের পরে, 2টো স্কলারশিপের টাকা আমি রেখে দিয়েছি। আমি জানি কোথায় কী পরিস্থিতি পড়ে। আমার ছেলেদের মতো ছেলেরা, স্টুডেন্টরা সরকারিতে চান্স পায় না, সেটাও আমরা জানি। সেটা জানি বলেই এই কলেজগুলো খুঁজেছি, বুঝেছো তো? আমি জানি আমার কতটা সামর্থ্য। পড়াশোনা শিক্ষিত যেন চাকরি না পেলেও টিউশনি করে পেট ভরবে, খেতে পাবে, সংসার চলে যাবে। আজকালকার দিনে কোনো কিছুই অসম্ভব না। পশ্চিমবঙ্গে পাবে না, পশ্চিমবঙ্গের বাইরে যাবে, করবে তো কিছু। আর এই যে বলেছো না যে প্রাইভেটে পড়ে 10-15 হাজার, 16,000, 18,000, 20,000 মাইনে পাবে, বেশি হলে 20,000, 20,000-এই আমরা খুশি গো, আমরা 20,000-এই খুশি। কেন? আমি জানি আমার ছেলে কোনো কষ্টের কাজ করতে পারবে না, তার জন্য আমার ছেলে 20,000 পেলে 20,000-এ খুশি। কিছু কটু কথা বললাম, কিন্তু সেটা সবার জন্যে না। সবাই মন দিয়ে শুনো, কেউ রাগ করো না।
এই দু একজন আছে যে আমাকে মানে দিন প্রতিনিয়ত এমন কমেন্ট করছে যার এবার সহ্যের সীমার বাইরে, যার জন্য উত্তরগুলো দিলাম। তো চলো আর বাড়ালাম না, ভিডিও অনেকখানি অলরেডি 8 মিনিটে রয়েছে। টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর যতটুকুনি বাকি যেটুকুনি বলার আমি সারাদিন যা কাজকর্ম করেছি তার মধ্যে বলে কমপ্লিট করব, ঠিক আছে?